ঈদ শেষে ফেরার পথেও সিরাজগঞ্জের মহাসড়কে যানজট, প্রতিটি ট্রেনই যাত্রীতে ঠাসা, ঘাটে বাড়ছে যানবাহনের চাপ। কালকে রাত 10টার সময় গাড়ি উঠছি ভাই, এখন বাজে 11:30, এখন পর্যন্ত যাইতে পারিনি, সেতু পার হইতে পারিনি। খুব ভোগান্তি ছিল, ওঠার সময় মানে এত ভিড় ছিল যে কেউ স্পেসও দিচ্ছিল না ওঠার জন্য। দিনাজপুরে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত 5, আহত অন্তত 7, আরও 2 জেলায় প্রাণ গেল 3 জনের। ফলের গাড়ি একটা উল্টে গেছিল, ফলের গাড়ি উল্টার পরে ট্রাক আসে, মানে কোচ আসে করে দিচ্ছে। এখানে একটা 10 টাকার বালুর ট্রাক ছিল, সে গতি নিয়ন্ত্রণ করতে না পারে সে বালুর ট্রাককে মেরে দিছে। জাফলং সহ 5 পাথর কোয়ারি আর ইজারা দেবে না সরকার, সিলেটে জানালেন 2 উপদেষ্টা। পাথর লুট বন্ধে স্থানীয় প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ। ভারত থেকে যেটা পাথর আসে সেটা ওই যে রাস্তার ওই পাশে এখানে থাকবে, কিন্তু এখানে তো নদীর পাশে তো এখানে কোনো ক্রাশিং মেশিন থাকতে পারবে না, এগুলো আমরা উঠাই দেবো। নান্দনিক আবেদন আছে, নৈসর্গিক আবেদন আছে, এইরকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। বরগুনায় বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা, বেহাল ড্রেনেজ আর আবর্জনায় ভরা খালে এডিসের লার্ভা, নির্বিকার প্রশাসন। আমাদের এই এলাকায় এখন ডেঙ্গুতে আক্রান্ত এমন হয়েছে না, ডেঙ্গু কলোনি হয়ে গেছে। মশার কোনো শেষ নেই, গায়ে হাত যে জায়গায় বসবেন সেই জায়গায় মশা। ছুটিতে প্রাণ ফিরে পেয়েছে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ি। কবির শৈশব কৈশোরের গল্পে বিভোর দর্শনার্থীরা। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছে আমি খান তাজনীনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঈদযাত্রার মতো ফিরতি পথেও যমুনা সেতু মহাসড়কের দুপ্রান্তে যানজট, ধীর গতিতে চলছে গাড়ি, এতে চরম ভোগান্তিতে যাত্রী আর চালকরা। ট্রেনে চাপ থাকলেও শিডিউল বিপর্যয় নেই, যানবাহনের দীর্ঘ সারি আছে ঘাটেও। ঈদ শেষে ফেরার পালা, উত্তরের পথে যাত্রীদের সঙ্গী সেই চিরচেনা যানজট, যমুনা সেতুর দুপ্রান্তেই ধীরগতি, দুর্ভোগ। দুদিন ধরেই সড়কে গাড়ির চাপ, শনিবার থেকে তা বেড়েছে আরও। অনেকে লক্কর ঝক্কর বাসে ফিরছেন কর্মস্থলে, সেতুর ওপর বিকল হয়ে যায় কয়েকটি গাড়ি, ঢাকামুখী লেনে ছড়িয়ে পড়ে দীর্ঘ যানজট। অবস্থা খুব খারাপ ভাই, রাত 10টা আছে যে এখনো জমে যেতে পারি নাই। রাস্তায় খুবই খারাপ অবস্থা যানজটের, মানে আসাই যাচ্ছে না, এত গাড়ির চাপ, ছোট গাড়ি বড় গাড়ি সব প্রচুর পরিমাণ চাপ। একদিকে প্রচণ্ড গরম, তার উপর গাড়ির জটলা, আছে ধুলার ছড়াছড়ি। হাইওয়ে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ যাত্রীরা, সব মিলিয়ে চরম দুর্ভোগ। প্রচণ্ড জ্যাম, গরম, অস্বস্তিকর অবস্থা, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। রাস্তা কি প্রশাসন নাই নাকি? এই ভোগান্তির মাঝে বাসে বাড়তি ভাড়া, তাই ক্ষুব্ধ যাত্রীরা বেশ কিছু বাস ভাঙচুর করেন। হাইওয়ে পুলিশ বলছে গাড়ি বিকল হওয়ার পাশাপাশি বাড়তি চাপ, চলছে সড়ক উন্নয়ন কাজ, চলাচলও এলোমেলো, এতে দেখা দেয় যানজট। ঢাকামুখী গাড়ি অনেকটাই কমে গেছে, আমাদের জেলা পুলিশের তৎপরতা অব্যাহত আছে, আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ, আর যাত্রীদের কোনো প্রকারের ভোগান্তির শিকার হতে হবে না। রেলপথেও ঢাকায় ফিরছে মানুষ, কমলাপুরে আসা প্রতিটি ট্রেনই যাত্রীতে ঠাসা, নেই শিডিউল বিপর্যয়। আবার ঢাকা ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনও যাত্রীতে পরিপূর্ণ। জব করি তো, কালকে থেকে আমার অফিস কন্টিনিউ করতে হবে, এই জন্য আজকে আসতেই হবে। সার্ভিসগুলো অনেক বেটার, আগে একটু কিছু কিছু সমস্যা ছিল, এখন এটা মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো। যাত্রী আর যানবাহনের চাপ ঘাটেও, দৌলতদিয়া প্রান্তে কয়েক কিলোমিটার গাড়ির সারি। 500 টাকার ভাড়া 900 টাকা নিচ্ছে, 800 টাকা নিচ্ছে। রেগুলার যাতায়াত করা হয়, কিন্তু এত ভিড় কখনোই থাকে না। আমরা যে ভোগান্তি, গরমের মধ্যে সব বাচ্চা কাচ্চা নিয়ে জ্যামের মধ্যে আটকে আছি। ঈদের ছুটি শেষে রোববার থেকে চালু হবে অফিস আদালত, খুলবে শিক্ষা প্রতিষ্ঠানও। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। আরও জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, মহাসড়কের এই মুহূর্তের কি চিত্র দেখছেন জানাবেন আমাদের।
তাজনীন আসলে একটু স্বস্তির খবর দিই, সেটি হচ্ছে এখন কিন্তু আর যানজট নেই, যানজট কিন্তু অনেকটাই মুক্ত হয়ে গেছে, এখন কিন্তু যানজট মুক্ত আমাদের এই মহাসড়ক। তবে যাত্রীদের কিন্তু উপচে পড়া ভিড়, আপনি দেখতে পারবেন যে প্রচুর যাত্রী রয়েছে। আমি রয়েছি যমুনা সেতুর ঠিক পশ্চিম পার কড্ডার মোড় এলাকাতে, আপনি দেখতে পারবেন প্রচুর যাত্রী অথচ গাড়ি নেই, যানবাহন বাস সেটি কিন্তু নেই। অনেকেই কিন্তু কষ্ট করে টাকে কিংবা বিভিন্ন মাধ্যমে তাদেরকে যাওয়ার জন্য তারা চেষ্টা করছেন, তবে সেই পরিমাণ কিন্তু আসলে যানবাহন না থাকায় অনেকটা দুর্ভোগের চিত্রটা আবারও বৃদ্ধি পাচ্ছে। তবে মহাসড়কে একটু স্বস্তি ফিরেছে, কারণ এখন কোনো প্রকার কোনো যানজট নেই, যানজট মুক্ত হয়েছে বেশ প্রায় 1 ঘন্টা আগে থেকেই। এই কিছুক্ষণ আগে একটি দুর্ঘটনা ঘটে গেছে এখানে, অর্থাৎ অতিরিক্ত ভাড়া আদায়ের ফলে বেশ কিছু গাড়ি ভাঙচুর করেছে এখানকার যারা যাত্রীরা রয়েছেন তারা, যে কারণে কিন্তু আসলে উত্তরবঙ্গ থেকে কোনো প্রকার কোনো বাস এখানে এসে থামছে না, বিদায় এই যাত্রীদের তারা নিতে পারছে না। অপরদিকে সিরাজগঞ্জ কাউন্টারে যে বাসগুলো রয়েছে সেগুলো বেশ দীর্ঘ 1 ঘন্টা বন্ধ ছিল, এখনও 2-1টি বাস আসলেও আসলে ওইভাবে যাত্রী তারা নিতে পারছে না, যে কারণে আসলে যাত্রীদের যে দুর্ভোগের চিত্র সেটি কিন্তু রয়ে যাচ্ছে। অর্থাৎ বেলা যতই গড়াচ্ছে যাত্রীর সংখ্যা ততই কিন্তু বাড়ছে, কারণ আগামীকালই মূলত তাদের সেই অফিস করতে হবে, অফিসে যেতে হবে, যে কারণে কিন্তু তাদের কোনোভাবেই যাওয়ার যে রাস্তা সেটি কিন্তু নেই, আজকে যেভাবে হোক তাদের আজকে যেতে হবে। ইতিমধ্যেই মানুষের দুর্ভোগ কমাতে বেশ কিছু সংগঠনের পক্ষ থেকে কিন্তু এখানে পানি সহ বিভিন্ন খাবার তারা বিনামূল্যে বিতরণ করছেন, এতেও কিন্তু মানুষের মধ্যে অনেকটা স্বস্তি ফিরেছে। তবে এখন পর্যন্ত এখানকার পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন এবং সেনাবাহিনীর একটি টিম রয়েছেন এবং সেতু কর্তৃপক্ষ তারাও কিন্তু বলেছেন যে হয়তোবা যে পরিস্থিতিটা ছিল, যদি ঢাকা থেকে এই সমস্ত মানে ফিটনেসবিহীন গাড়িগুলো যদি না আসে তাহলে হয়তো আর যানজট লাগার কোনো সম্ভাবনা থাকবে না। তবে এখন পর্যন্ত সেতুর পরিস্থিতি অনেকটাই ভালো, কারণ সেতুর উপরে এখন কোনো যানজট নেই, বিধায় কিন্তু এখন মহাসড়ক অনেকটাই এখন যানজট মুক্ত আমরা বলতে পারি। তানজিদ। ধন্যবাদ রুবেল। এবার একটু দৌলতদিয়া ঘাটের খবর জানবো। সেখানে ঢাকায় ফেরা মানুষের বেশ চাপ রয়েছে। রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেলুর রহমান। রুবেল, ঘাটে এই মুহূর্তে কি অবস্থা, যানবাহন পারাপারে কতটা ভোগান্তি চোখে পড়ছে? আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই দৌলতদিয়া পাটুরিয়া রুটের যে দৌলতদিয়া ঘাটটি রয়েছে, ঘাটে কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। দুপুরের পর থেকেই দেখেছি যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা ধরে কিন্তু যানবাহনের যে একটি লম্বা সিরিয়াল সেটি কিন্তু তৈরি হয়েছিল। তবে বর্তমানে কিন্তু এই যে সিরিয়ালটি সেটি কিন্তু কমে এসেছে, 1 কিলোমিটারের মধ্যে কিন্তু রয়েছে যানবাহনের যে লম্বা সারি সেটি কিন্তু 1 কিলোমিটারের মধ্যে চলে এসেছে। তবে যে যাত্রীরা রয়েছেন লোকাল বিভিন্ন বাহনে করে যে সকল যাত্রীরা আসছেন ঢাকামুখী হচ্ছেন, তাদের কিন্তু চাপ সকাল থেকে যেভাবে ছিল ঠিক এখনো এই পর্যন্ত বিকেলে একই রকম চাপ রয়ে গেছে। আমি এখানে বিআইডব্লিউটি এবং টিসি কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যাত্রীদের ভোগান্তি কমাতে এবং যারা কর্মস্থলমুখী হচ্ছেন তাদের পারাপারে কিন্তু তাদের এখন পর্যন্ত এই রুটে ছোট বড় 17টি ফেরি এবং 20টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে এবং সবগুলো নিয়মিত চলাচল করার কারণে কিন্তু যে চাপটি ছিল দুপুর পরে সেই চাপটি কিন্তু এখন কমে এসেছে এবং সময় যত যাবে তারা বলছেন আরও চাপ কমে আসবে। কেননা নদীতে বিশেষ করে দুপুরের আগ মুহূর্তে দৌলতদিয়া প্রান্তের যে 4 নম্বর ঘাটটি ছিল সেই 4 নম্বর ঘাটে সড়কে একটি যাত্রীবাহী বাস আটকে যাওয়াতে কিন্তু কিছুটা সময় বিলম্ব হয়েছে এবং সেই সময়টাতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ওই ঘাটটি বন্ধ ছিল, যার কারণে কিন্তু কিছুটা যে চাপ সেই চাপটি পরিলক্ষিত হয়েছে। তো এই মুহূর্তে কিন্তু দৌলতদিয়া প্রান্তে সড়কে প্রায় 1 কিলোমিটার সড়ক জুড়ে যে যাত্রী যানবাহনের কিন্তু আমরা অভিযোগ পেয়েছি যে দৌলতদিয়া প্রান্তে সিরিয়ালে থাকা অবস্থায় কিন্তু ডান সাইড দিয়ে যে গাড়ি পারাপারের বিষয়টি যাত্রীবাহী বাস সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। বেশ কয়েকটি যাত্রীবাহী বাস কিন্তু ডান সাইড দিয়ে প্রশাসনের সহযোগিতা বা দালাল চক্রের সহযোগিতা সেটি কিন্তু ঘাটের উদ্দেশ্যে গিয়েছে। এছাড়া যে এই রুটে যে সকল ছোট গাড়ি আসছেন এবং মোটর সাইকেল আসছেন সেই সকল বাহন থেকে কিন্তু অতিরিক্ত টিকিটের অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ আমরা পেয়েছি। তো এই ছিল আসলে ঘাটের সর্বশেষ অবস্থা এবং ঘাট কর্তৃপক্ষ নিরলসভাবে যাত্রী ভোগান্তি কমাতে তারা কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। জি, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ রুবেল। জয়পুরহাটে অভিযান চালিয়ে 4 দিনে বাসে অতিরিক্ত আদায়কৃত 1,60,000 টাকা ভাড়া যাত্রীদের ফেরত দিয়েছে সেনাবাহিনী। 11 পদাতিক ডিভিশন জানায় ঈদের ছুটিতে ঢাকাগামী বিভিন্ন পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও অতিরিক্ত আদায় করে। অভিযোগের ভিত্তিতে 10 জুন থেকে জয়পুরহাট বগুড়া মহাসড়কের কালাই ও খেতলাল এলাকায় পৃথক চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় সেনাবাহিনী। যাত্রীদের টিকিট যাচাই বাছাইয়ে অতিরিক্ত ভাড়া নেয়ার প্রমাণ পেলে পরিবহন কোম্পানিকে টাকা ফেরত দিতে বাধ্য করা হয়। গত 4 দিনে প্রায় 600 যাত্রীকে বাস ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়েছে। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে 4টি বাস মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় 5 জন নিহত হয়েছেন, আহত কমপক্ষে 7 জন। মরদেহগুলো থানায় নেওয়া হয়েছে। এদিকে ঝালকাঠিতে বাস পিকআপ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 2 জন। এছাড়া পদ্মা সেতুতে বাস ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন 1 জন।
আহত বেশ কয়েকজন। দুমড়ে মুচড়ে গেছে বাসের এক পাশ, দেখেই বোঝা যাচ্ছে দুর্ঘটনার ভয়াবহতা। দিনাজপুর গোবিন্দগঞ্জ সড়কের ঘোড়াঘাটের নূরজাহানপুর এলাকা। মধ্যরাতে আমবোঝাই একটি ট্রাক উল্টে যায়, কিছুক্ষণ পর বালুবাহী আরেকটি ট্রাক একই স্থানে বিকল হয়। ভোররাতে পঞ্চগড় থেকে ঢাকায় আসছিল যাত্রীবাহী নাবিল পরিবহনের বাস। আমবোঝাই ট্রাকটিকে পাশ কাটানোর সময় বালুবাহী ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। ফলের গাড়ি একটা উল্টে গেছিল, ফলের গাড়ি উল্টার পরে আমি করতে করতে ওই ট্রাক আসে, মানে কোচ আসে করে দিচ্ছে। এই ট্রাকটা ওই মোড়ের কাছে অ্যাক্সিডেন্ট করছিল। অ্যাক্সিডেন্ট করার পরে ট্রাকে যে ফলগুলো ছিল এই আমের যে ব্যবসায়ী তারা আছে, গাড়িটা ঠিক করতেছে যে এই গাড়িটা চলে যাবে ঢাকায়। ঠিক সে সময় বেপরোয়াভাবে কোচটা আছে টার্নিং নাই, টার্নিং নিয়ে ফলের গাড়ির যে ডালা আছে ওটা সহ বাঁকা করে দেয়। বাঁকা করার পর এখানে একটা 10 চাকার বালুর ট্রাক ছিল, সে গতি নিয়ন্ত্রণ করতে না পারে সে বালুর ট্রাককে মেরে দিছে। দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে যায় বাস। ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের সুপারভাইজার সহ 3 যাত্রী। হাসপাতালে নেয়ার পথে আরো 2 জন মারা যান। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। 3টা থেকে 3:15টার মধ্যে নাবিলের একজন যাত্রী পরিবাহী একটা বাস এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় এবং এখন পর্যন্ত আমাদের পাওয়া তথ্য মতে 5 জন মারা গিয়েছেন এবং 7 জন গুরুতর আহত অবস্থায়। আমরা তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। এর আগে শুক্রবার রাতে পদ্মা সেতুতে বাস ট্রাক সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত বেশ কয়েকজন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নান্দনিক আবেদন রয়েছে এমন পাথর কোয়ারি আর ইজারা দেবে না সরকার। পরিবেশগত সংকটাপন্ন এলাকা সিলেটের জাফলং পরিদর্শন শেষে কথা বলেন 2 উপদেষ্টা। বলেন, শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের জন্য জাফলংয়ে ইকো ট্যুরিজমে পরিণত করার মহাপরিকল্পনা করবে সরকার। অন্যদিকে চলমান লুটপাট বন্ধে স্থানীয় প্রশাসনকে কঠোর বার্তা দেওয়া হবে বলেও জানান খনিজ সম্পদ ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা 2 উপদেষ্টা। জাফলংয়ের এমন চিত্র 5 আগস্টের পর থেকে স্থানীয়দের কাছে খুবই স্বাভাবিক। তবে হঠাৎই বদলে যায় শনিবার। কোনো নৌকা নেই বালু কিংবা পাথর লুটের চিত্র। কারণ এই পর্যটন কেন্দ্রের ধ্বংসযজ্ঞ স্বচক্ষে দেখবেন সরকারের 2 উপদেষ্টা। সকাল 10:30টার দিকে জাফলংয়ে পৌঁছেন বন ও পরিবেশ এবং জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। তাদের দেখানো হয় শুধুমাত্র সুন্দর নদী, অদেখা থেকে যায় ধ্বংসযজ্ঞ। তবুও পরিবেশ দেখে ক্ষুব্ধ হন ফাউজুল কবির। এখানে আসে নামলেই আমরা একটা পেতাম, একটা নৈসর্গিক দৃশ্য এগুলো দেখে আমরা খুব পেতাম। তো এই জায়গাটাকে ধ্বংস করে দেওয়া হয়। ভারত থেকে যেটা পাথর আসে সেটা ওই যে রাস্তার ওই পাশে এখানে থাকবে, কিন্তু এখানে তো নদীর পাশে তো এখানে কোনো ক্রাশিং মেশিন থাকতে পারবে না, এগুলো আমরা উঠাই দেবো। পরিবেশ বাঁচাতে 2 মন্ত্রণালয়ের নেয়ার সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নান্দনিক আবেদন আছে, নৈসর্গিক আবেদন আছে, এইরকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। এই জায়গাটা বিশেষ করে পরিবেশগত সংকটাপন্ন এলাকা। আমরা কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে যে এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। এরই মধ্যে চিহ্নিত এক পাথর খেকেও পাথর উত্তোলনের খোড়া যুক্তি তুলে ধরেন উপদেষ্টার কাছে। এতে আরো ক্ষিপ্ত হন সৈয়দা রিজওয়ানা। আপনি সম্পূর্ণ ভুল একটা তথ্য দিচ্ছেন। আপনার নিশ্চয়ই পাথর উত্তোলনের সাথে কোনো একটা স্বার্থ সংশ্লিষ্ট আছে। বালু উত্তোলনের কারণে আর পাথর উত্তোলনের কারণে এমন ভাবে নদীর পাড় ভেঙে গেছে, নদী গতি পরিবর্তন করে ফেলেছে। এটা পাথর জমা থাকার কারণে না, পাথর অতিরিক্ত তোলার কারণে। পরে সেই চিহ্নিত পাথর খেকুর নেতৃত্বেই কয়েক মিনিট আটকে দেয়া হয় 2 উপদেষ্টার গাড়িবহর। এ ঘটনার পর স্থানীয় প্রশাসনের নিরাপত্তার অজুহাতে ভোলাগঞ্জের ধ্বংসযজ্ঞ দেখতে পূর্ব ঘোষিত সফর আর হয়নি। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। উপকূলীয় জেলা বরগুনায় বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। বরিশাল বিভাগের মধ্যে বেশি রোগী এই জেলায়। এই জন্য বেহাল ড্রেনেজ আবর্জনায় ভরা খালসহ সরকারের উদাসীনতাকে দায়ী করা হয়েছে। ডেঙ্গু রোধে সচেতনতার বিকল্প নেই বলেও মনে করেন চিকিৎসকরা। দক্ষিণের উপকূলীয় জনপদ বরগুনা। সরকারি তথ্যমতে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগীর হার এখন এই জেলায়। এর কারণ কি, তার অনুসন্ধানে যমুনা টিভি।
পৌর শহরের কাছেই গৌরীচন্না ইউনিয়ন। এখানকার লাকুরতলা আর মনসাতলী গ্রামে ঘরে ঘরে ডেঙ্গু রোগী। তাই লোকমুখে এলাকাটি পেয়েছে ডেঙ্গু কলোনির তকমা। আমাদের এই এলাকায় এখন ডেঙ্গুতে আক্রান্ত এমন হয়েছে না, ডেঙ্গু কলোনি হয়ে গেছেন, গেলেই কয় ডেঙ্গু কলোনিয়া। শহরের অলিতে গলিতে জমা পানি, বেহাল ড্রেনেজ, নালা খালেও দূষণ, জমে আছে ময়লা আবর্জনা। অর্থাৎ শহর কিংবা গ্রাম সবখানেই এডিসের লার্ভা জন্মানোর যেন আদর্শ স্থান। মশার কয়েল জ্বালাইয়ে বসতে হয়, সকালে জ্বালানো লাগে, বিকেলে জ্বালানো লাগে, রাতে জ্বালানো, কয়েল ছাড়া থাকা যায় না। বরগুনা শহরে বাসায় বসবাস করার মতো কোনো কায়দা নেই, মশার কোনো শেষ নেই, গায়ে হাত যে জায়গায় বসবেন সেই জায়গায় মশা। ডেঙ্গু রোধে এলাকাবাসী যেমন অসচেতন, তেমনি প্রশাসনও নির্বিকার। সব মিলিয়ে ভয়াবহ চিত্র। ডেঙ্গুর প্রকোপ বরগুনায়, সারা বাংলাদেশের ভিতরে বরগুনায় খুব বেশি। যে পরিমাণ বেশি সে তুলনায় কোনো কার্যকর ব্যবস্থা পৌরসভা নেয় না। ফগার মেশিন দিয়ে ধোঁয়া ছড়িয়েছে এবং ধোঁয়ার মাধ্যমে দেখা যায় যে মশাগুলো মারা যায় না, বরঞ্চ উপরে উঠে যায় এবং ছড়িয়ে ছিটিয়ে পড়ে। পানি নিষ্কাশনের ব্যবস্থাটা খুবই খারাপ। তারা যে ড্রেনগুলো করেছে সেই ড্রেনগুলোর কোনো মুখ নেই। প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে জেলা সদর হাসপাতালে, সেখানে আবার চিকিৎসক সংকট। তাই জরুরি রোগীদের পাঠানো হচ্ছে বরিশাল কিংবা রাজধানীতে। আমরা সাধারণত এ ধরনের পরিস্থিতি অগাস্ট মাসের দিকে গিয়ে ফেস করি, কিন্তু এটা একটু আগেই চলে এসেছে। আর চিকিৎসক সংকট বরগুনা হাসপাতালে সবসময়ই থাকে। এখন এই এত রোগীকে ম্যানেজ করতে গিয়ে এটা আমাদেরকে অনেক বেশি হিমশিম খেতে হচ্ছে। আবর্জনা পরিষ্কার করা কিংবা ব্রিডিং স্পেস যেগুলো আছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা আশানুরূপ না হওয়ার কারণে হঠাৎ করেই এই ডেঙ্গি বেড়ে যেতে পারে। আরেকটা জিনিস হলো যে মানুষের সচেতনতার যথেষ্টই অভাব আছে। একজন ডেঙ্গি রোগী 24 আওয়ার্স মসকিউটো নেটের ভিতরে থাকার কথা, উনি সেটা মানছেন না। ফলে একজন ডেঙ্গি রোগী থেকে আরো 10 জন ডেঙ্গি রোগী আক্রান্ত হচ্ছে। যদিও ডেঙ্গু রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক, সাথে জনগণকেও সচেতন হওয়ার তাগিদ দিলেন তিনি। এই পর্যন্ত প্রায় 34টা মজা, পুকুর, খাল এইগুলা আমরা পরিষ্কার করছি। প্রত্যেকদিন যে ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটানো হচ্ছে। 3 মাস ধরেই ডেঙ্গুর প্রকোপ বরগুনায়। চলতি মাস থেকে তা ভয়াবহ রূপ নিয়েছে। শুক্রবার পর্যন্ত 1500-র বেশি রোগী শনাক্ত হয়েছে, মারাও গেছে কয়েকজন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। টানা তাপপ্রবাহের পর ভারী বৃষ্টিতে ডুবল ময়মনসিংহ শহরের নিচু এলাকা। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি, এতে শহরের বাঁশবাড়ি কলোনি, কেওয়াটখালী ও শান্তিপাড়ার অলিতে গলিতে পানি জমেছে। ডুবেছে রাস্তাঘাট, বাড়িঘরে ঢুকে পড়েছে পানি। চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। ড্রেনগুলো ময়লা আবর্জনায় ভরে যাওয়ায় সরছে না পানি। এতে ক্ষোভ জানিয়েছেন নগরবাসী। যদিও সিটি কর্তৃপক্ষ জানিয়েছে ড্রেন সংস্কারের কাজ চলছে। তীব্র দাবদাহে পড়ছে উত্তর জনপদ। অসহনীয় হয়ে উঠেছে জনজীবন। সবচেয়ে বিপাকে শ্রমজীবী মানুষ। আবহাওয়া দপ্তরের খবরেও স্বস্তি মিলছে না। জীবন রক্ষায় নানা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন, ছবি তুলেছেন সিয়াম শাহরিয়া। সূর্যোদয়ের সাথে সাথেই উত্তপ্ত প্রকৃতি, পথঘাট ছড়িয়ে পড়ছে ভ্যাপসা গরম। রোদের অসহনীয় তীব্রতায় হাঁসফাঁস জনজীবন। ঘরে কিংবা বাইরে কোথাও নেই স্বস্তি। অসহনীয় গরম, বাইরে বের হওয়াটাই কঠিন। শ্রমজীবী মানুষের কষ্ট বেড়েছে কয়েক গুণ। কাজ কাম করা যাচ্ছে না, মানে মরুভূমির মতন হাওয়া আসতেছে, গরম হাওয়া গাছ লাগতেছে। সকালে মন চায় না যে কাজে আস, যে তাপ, ওই তাপের তো মনে করেন কি করবো, গরিব মানুষ, এখন তো কাজ করতেই হবে। রোদে চামড়া পুড়ে যাচ্ছে, রোদে গরমে রাস্তার একটা ধাপা উঠতেছে, আমরা কাজকর্ম করতে পারতেছি না, প্রচন্ড রোদ। স্বস্তি পেতে ফুটপাতের শরবতের দোকানে ছুটছেন অনেকে। শীতল পরশের আশায় গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন ক্লান্ত পথিক। অপেক্ষা বৃষ্টিতে শীতল প্রকৃতির। সকালবেলা যেরকম গরম, রাত্রিবেলাও গরম, দুপুরবেলাও গরম, সবসময় গরম। এই 4-5 দিন এরকম তাপমাত্রা খুবই থাকাই যাচ্ছে না করে। এখন আরো গরম বেশি, আরো কষ্ট হচ্ছে বেশি। কষ্ট কিভাবে সহ্য করবি? মাথার উপর দিয়ে ও চলে যায় দিন, তো আমার মনে হয় মাথার ভিতর মনে হয় আগুন জ্বলছে, এইরকম গরম। আবহাওয়া অফিস বলছে ভ্যাপসা গরম থাকতে পারে আরো কয়েকদিন। এমন পরিস্থিতিতে তরল জাতীয় খাবার গ্রহণ ও ছায়াযুক্ত স্থানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
মৌসুমি ফল যেগুলো সেগুলো ঘন ঘন খেতে হবে যাতে পানি শূন্যতা না হয়, বিশেষ করে যেগুলো জুসি ফ্রুটস, এবং পানি জাতীয় খাবার বেশি খেতে হবে। মাঝে মাঝে একটু পানি দিয়ে মাথাটাকে ধুয়ে ফেলা অথবা গাটাকে একটু মোছা বা সম্ভব হলে একটু পানির স্প্রে দেওয়া, ঠিক আছে। সব মিলে যদি ফ্যানের সুবিধা থাকে তাহলে ফ্যানের মধ্যে একটু অবস্থান বেশি করা, সব মিলিয়ে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। শুক্রবার পর্যন্ত চলতি মৌসুমে রাজশাহী অঞ্চলে সর্বোচ্চ 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। পঞ্চগড়, ঠাকুরগাঁও আর লালমনিরহাট সীমান্ত দিয়ে আজও 42 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি 18 ব্যাটালিয়ন জানায় ভোরে পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া ও পেডিয়াগঞ্জ সীমান্ত দিয়ে 16 জনকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়া হয়। স্থানীয়দের সহায়তায় তাদের রজলি বাজার এলাকা থেকে আটক করা হয়। সবাইকে হেফাজতে নিয়ে পরিচয় শনাক্তের কাজ চলছে। এদিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর চাপসা সীমান্ত দিয়েও নারী শিশু সহ 23 জনকে পুশিন করা হয়েছে। এছাড়া লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্ত দিয়ে 3 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। অন্যদিকে পূর্ব সারডুবি আর ভাঙা ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে 9 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীদের তাদের আটক করে কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় অংশে পাঠিয়ে দেয়। যশোরের বেনাপোলে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে রঘুনাথপুর গ্রামে বাড়ির পাশের মাঠে পড়েছিল রেহানা খাতুনের মরদেহ আর তার স্বামী মনিরুজ্জামানের মরদেহ ঝুলছিল গাছে। ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। তাদের ধারণা পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী। তবে তদন্তের পরেই জানা যাবে নেপথ্যের কারণ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ঈদের পর নাটোরের চক বৈদ্যনাথের প্রথম হাট জমেনি। বিভিন্ন জেলা থেকে লবণযুক্ত চামড়া নিয়ে ব্যবসায়ীরা এলেও ছিলেন না ট্যানারি মালিক ও তাদের প্রতিনিধিরা। আড়তদারদের দাবি, ঈদের 10 দিন রাজধানীতে কাঁচা চামড়া পরিবহন নিষিদ্ধ থাকায় এমন চিত্র। এতে ক্ষতির মুখে তারা। প্রতিদিনই লবণজাত চামড়া আসছে নাটোরের চক বৈদ্যনাথে। ঈদের পর শুক্রবার ছিল প্রথম হাট, তবে ট্যানারি ব্যবসায়ীদের আনাগোনা কম। ট্রাকসহ বিভিন্ন যানবাহনে লবণজাত চামড়া হাটে নেন বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। গুদামে রেখে ট্যানারি মালিকদের অপেক্ষায় আড়তদাররা। আশা, সামনে কেনাবেচা আরও জমবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 35-36 জেলা থেকে নাটোরের চামড়া আসা শুরু হয়েছে। আমি পাবনার থেকে আইছি 132 পিস গরুর চামড়া নিয়ে। আমি সরকার নির্ধারিত রেটে গরুর চামড়া কিনেছি। আমি আশাবাদী আছি যে ট্যানারি মালিকরা সরকারি রেটে চামড়া কিনা বেচা করবে। আমরা সবাই চামড়া নিয়ে আইছি, আমরা আশা করি যে চামড়া আমরা ভালো দামে বিক্রি করতে পারবো। ঈদের 10 দিন রাজধানীতে লবণজাত চামড়া পরিবহন নিষিদ্ধ। আড়তদারদের দাবি, সে কারণে ট্যানারি মালিক ও তাদের প্রতিনিধিদের আনাগোনা কম। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। চামড়া নাটোরে আসছে, প্রত্যেকটা ঘরে চামড়া ওভারলোড হয়ে গেছে, চামড়া এখন রাখার জায়গা নেই। ট্যানারি মালিকের কাছে আকুল আবেদন করছে, আপনারা যত তাড়াতাড়ি নাটোর মার্কেটে আসবেন, আপনাদের কাছে তত তাড়াতাড়ি আমরা এই চামড়াটা হস্তান্তর করতে পারবো। এই 10 দিন ব্লক করার জন্য আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি, অর্ধেক চামড়া পৌঁছে যাবে আবার। এবারে চামড়ার গুণগত মান ভালো দাবি করে চামড়া ব্যবসায়ী নেতারা বলছেন, এবার সংগ্রহ ভালো হয়েছে। নগদে বিক্রি সহ লাভের আশা তাদের। বর্তমান বেশ ভালোই বেচাকিনা শুরু হয়ে গেছে এবং আগামীতে আরও বেচাকিনা হবে যখন কোম্পানিরা আমাদের নাটোর মোকামে আসবেন। তা আশা রাখি সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি বেচাকিনা আমরা করতে পারবো। চক বৈদ্যনাথে ছোট বড় মিলিয়ে 2 শতাধিক আড়ত রয়েছে। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরেছে আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক শ্রমিক। সকাল 8টায় কর্মস্থলে উপস্থিত হয়ে উৎপাদন শুরু করেছেন তারা। শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কর্মস্থলে যোগ দিয়ে একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। কারখানা কর্তৃপক্ষও শ্রমিকদের স্বাগত জানিয়েছেন। শিল্পাঞ্চল পুলিশ বলছে, আজ খোলা হয়েছে ডিইপিজেড সহ শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ কারখানা। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন তারা। অন্যবারের চেয়ে এবার শ্রমিকদের গড় উপস্থিতি সন্তোষজনক বলে জানান ব্যবস্থাপকরা। আমরা সুস্থভাবে
করছি বা ভালোভাবে ফিরে আইছি এবং কর্মস্থলে যোগ দিচ্ছি। করার পরে এখন আবার আমাদের কর্মস্থলে আমরা সবাই মিলে আবার ছুটি শেষ করে আবার আইছি আর ডিউটি করতেছি। আমাদের শ্রমিকরা এসে আমাদের সাথে কৌশলাদি বিনিময় করেছে, আমরাও তাদের সাথে কৌশলাদি বিনিময় করেছি। তারা অলরেডি কাজে যোগ দিয়েছে এবং যারা এখনো এসে পৌঁছতে পারেনি তারাও আসতেছে। রাজশাহী অঞ্চলে আমের হাট সংলগ্ন এলাকায় ছুটির দিনেও মিলছে ব্যাংকিং সেবা। জেলার সবচেয়ে বড় আমের হাট বানেশ্বর বাজারে 14টি সরকারি বেসরকারি ব্যাংকের শাখাতে নগদ টাকার লেনদেন করেছেন আম চাষি ও ব্যবসায়ীরা। সকাল থেকে ব্যাংকে ভিড় বাড়তে থাকে। লেনদেনের জন্য আম ব্যবসায়ীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়। প্রান্তিক চাষিরা ব্যাপারীদের কাছ থেকে সংগ্রহিত টাকা জমা রাখছেন। বলছেন, আগে ছুটির দিনে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন করতে হতো, এতে তাদের বাড়তি সেবা মাশুল পরিশোধ করতে হতো। এবার সরাসরি ব্যাংকে লেনদেন হওয়ায় কৃষককে অতিরিক্ত টাকা দেওয়া লাগছে না। এমন সিদ্ধান্ত কার্যকর হওয়ায় খুশি আম চাষি ও ব্যবসায়ীরা। দাবি জানিয়েছেন আগামীতেও এ ধরনের সুবিধা যাতে বহাল থাকে। ঈদের ছুটিতে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর মন্দির বাড়িতে ভিড় করেছেন দর্শনার্থীরা। শুনছেন ময়মনসিংহ গীতিকা খ্যাত কবির প্রেম বিরহের বিয়োগান্তক ইতিহাস। তবে যথাযথ সংস্কার ও কবির রচিত রামায়ণের পাণ্ডুলিপি ফেরত না আনায় আক্ষেপ উত্তরপুরুষের। হাতেতে ফুলের সাজি কন্যা চন্দ্রাবতী, পুষ্প তুলিতে যায় পোষাইয়া রাতি। আগে তুলে রক্ত জবা শিবেরে পূজিতে, পরে তুলে মালতী ফুল মালা না গাঁথিতে। সমতলে একাকার হয়েছে ফুলেশ্বরী নদী। কালের সাক্ষী হয়ে টিকে আছে ময়মনসিংহ গীতিকা খ্যাত কবি চন্দ্রাবতীর স্মৃতিধন্য মন্দির বাড়ি। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী কিশোরগঞ্জ সদরের কাচারিপাড়া গ্রামে 1550 খ্রিস্টাব্দে কবি দ্বিজবংশী দাস ভট্টাচার্য ও মাতা সুলোচনার ঘরে জন্ম তার। চন্দ্রাবতী আর তার শৈশব কৈশোরের বন্ধু জয়ানন্দের প্রেমের উপাখ্যান আজও অমর। কবি নয়নচাঁদ ঘোষের রচনায় উঠে আসে বাস্তব জীবনের সেই প্রেম গাথা। মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ি পরিদর্শন করতে আসছিলাম ঈদের ছুটিতে। চন্দ্রাবতীর বাবার মন্দির, চন্দ্রাবতীর মঠ, মানে সবকিছু দেখে অনেক ভালো লাগছে। প্রেমে আঘাত পেয়ে আমৃত্যু শিব পূজায় মগ্ন থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন চন্দ্রাবতী। একসময়ের খরস্রোতা ফুলেশ্বরীর তীরে নির্মিত সেই শিব মন্দির আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে। চিরকুমারী থাকার ইচ্ছা থেকে রামায়ণ কাব্যগ্রন্থ রচনা করেছিলেন এই বিদুষী নারী। সেই অসমাপ্ত রামায়ণই তাকে অমর করে রেখেছে। এছাড়া মলুয়া, দস্যু কেনারামের পালা তার রচিত কাব্য। তবে চন্দ্রাবতীর লেখা রামায়ণের পাণ্ডুলিপি সংরক্ষিত ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে। তিনি আমাদের এই গ্রামে জন্মগ্রহণ করছে, আর এই গ্রামে জন্মগ্রহণ করার কারণে আমরা অনেক গর্বিত। চন্দ্রাবতীর নিজ হাতে লেখা রামায়ণের যে পাণ্ডুলিপি, সেটা ভারতের বিশ্ববিদ্যালয়ে আছে। সেটা যদি এখান থেকে আনা যায়, সরকার যদি উদ্যোগ নেয় তাহলে ভালো হয়। চন্দ্রাবতীর জন্মস্থান ও রচনার সিক্তভূমিতে প্রতিদিনই ভিড় করেন দর্শনার্থীরা। পুরাকীর্তি হিসেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এসব দেখভালের দায়িত্ব নিয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।